তো পৃথিবীর সব মুসলমান যদি আজকে হজ উমরায় কোনো কারণে 5 বছর না যায়, তাহলে কি ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ হয়ে যাবে? কোনো সম্ভাবনা নাই, প্র্যাকটিক্যালি কোনো সম্ভাবনা নাই। তাদের ছেলে মেয়ে পরে আমেরিকায়, তারা রেগুলার আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া যাচ্ছে। ওগুলা কোন দেশ? ওগুলা ওই দেশ যেগুলা এক্স্যাক্টলি ঘোষণা করে গত 50 বছর ধরে ইসরায়েলকে সহায়তা করতেছে ফিলিস্তিনের ক্ষতি করার জন্য, সব রকম ক্ষতি করার জন্য, ঘোষণা দিয়ে যে আরবদের সব টাকা হচ্ছে হজ উমরার টাকা। তাহলে কাতার কেমনে এত বড় লোক হইলো? তাহলে ইউএই কেমনে এত বড় লোক হইলো? সো তাদের সব টাকাকে আমরা যে মনে করি আমাদের হজ উমরার টাকা, এটা আসলে ফ্যাকচুয়ালি ইনকারেক্ট। সৌদি আরব, কাতার, সিরিয়া এবং ইরান, এরা সবাই চাচ্ছে ঐক্যবদ্ধ হইতে। এটা কি মুসলমানদের চাওয়ার কথা না? ইরানের সাথে যুদ্ধ হইতো, ইরান আর একটা ইরাক হইতে পারত। যদি সিরিয়াকে ইকোনমিক স্যাংশন আপলিফট করা না হইতো, সিরিয়ার মিলিটারি বেস কোনোদিন দাঁড়াইতো না। আজকে সিরিয়ার মিলিটারি বেস আস্তে আস্তে দাঁড়াবে। I will be ordering the cessation of sanctions against Syria in order to give them a chance at greatness. যে কাতার, সৌদি আরব এবং টার্কির যে ডিপ্লোমেসি, যে পুরানো ইউরোপের ইকোনমি শেষ, আমরা এটাকে ইকোনমিক্যালি এবং মিলিটারিলি ইউরোপের মতো স্ট্রং করতে চাই। أنا أعتقد أن أوروبا الجديدة هي الشرق الأوسط. তো সেটাই কি মুসলমানদের জন্য ভালো না? এবং তারা ক্লিয়ার করছে যে আব্রাহাম অ্যাকর্ডে যাবে না যদি না প্যালেস্টাইন স্টেটকে রেকগনাইজ করা হয় এবং সিকিউরিটি দেওয়া হয়। সবচেয়ে অথেন্টিক নিউজ প্যালেস্টাইনের এবং সিরিয়ার আমরা কোত্থেকে পাইছি? আল জাজিরা থেকে পাইছি। এই যে ট্রাম্প সরাসরি হামাসের সাথে কথা বলো, সরাসরি ইরানের সাথে কথা বলো, কার ডিপ্লোমেসির জন্য? কাতারের ডিপ্লোমেসির জন্য। কিছু জিনিস আছে আমি জানি না, আমি স্পষ্ট করতে চাই, কিছু জিনিস আমি জানি না, কিন্তু এই জিনিসটার ইতিবাচক এবং নেতিবাচক দিকটা আমি জানাচ্ছি। আমরা বলি যে এই প্যাক সবকিছু নিয়ন্ত্রণ করে। কেমনে নিয়ন্ত্রণ করে? তারা ইনভেস্ট করে, তারা বিরাট বিরাট বিলিয়নিয়ার, ট্রিলিয়নিয়ার যারা বড় বড় ইনভেস্টমেন্ট ফার্মগুলোকে নিয়ন্ত্রণ করে। আমি বলি এই প্যাক এত ইনভেস্ট করে আমেরিকাকে নিয়ন্ত্রণ করতেছে। যখন আমাদের আরব দেশগুলা ইনভেস্ট করতেছে, আমরা কেন বলি টাকা জ্বলে যাচ্ছে? আমরা কেন বলি না তারা আসলে এই প্যাককে বিট করতে পারবে? আমেরিকাকে আস্তে আস্তে এই প্যাক থেকে সরায় নিয়ে আসতেছে এবং আমেরিকাকে বুঝাইতেছে আমি তোমাদেরকে ইনভেস্ট করব, আরো বেশি করব, যদি তুমি আসলে পুরো মিডল ইস্টকে আমাদের নিয়ন্ত্রণে দাও, মুসলমানদেরকে শান্তিতে থাকতে দাও। এই ভিডিও যদি আপনার কাছে উপকারী মনে হয়, আমি আরো বেটার ভিডিও যেন প্রডিউস করতে পারি, সেজন্য প্লিজ সাবস্ক্রাইব করুন। আচ্ছা ভাইয়া, আমরা তো হজ উমরাতে যাচ্ছি। এই হজ উমরা আমরা যে টাকা খরচ করছি, এত টাকা, এই টাকা তো ঘুরে ফিরে ফিলিস্তিনি মুসলমানদেরকে আঘাত করা হচ্ছে। তো এই হজ উমরায় আমরা যে টাকা খরচ করছি, এটা আমাদের খরচ করাটা ঠিক হচ্ছে কিনা? এটা আমি মনে করি যে আমাদের সময় একটা মুসলমানদের একটা পুরোপুরি একটা ভুল ধারণা যে আমাদের হজ উমরা আমরা যদি না যাইতাম তাহলে ফিলিস্তিনের বিরাট একটা উপকার হইতো, এবং এই হজ উমরা করার মাধ্যমে আমাদের আমরা আসলে ফিলিস্তিনের বিরাট ক্ষতি করে ফেলতেছি। তো পৃথিবীর সব মুসলমান যদি আজকে হজ উমরায় কোনো কারণে 5 বছর না যায়, তাহলে কি ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ হয়ে যাবে? কোনো সম্ভাবনা নাই, প্র্যাকটিক্যালি কোনো সম্ভাবনা নাই। যেই মানুষগুলো এই কথাগুলো বলে, অনেক ক্ষেত্রে তাদের আবেগটা আমি সম্মান করি, যে হ্যাঁ তারা ফিলিস্তিনের মানুষকে ভালোবাসে, কিন্তু এই আবেগের যে এক্সপ্রেশনটা আত্মঘাতী। শব্দটা ইম্পর্টেন্ট, যে কিছু কিছু ক্ষেত্রে মুসলমানরা কিছু জিনিস আবেগতাড়িত হয়ে বলে ফেলে, কিন্তু এগুলো আত্মঘাতী, মুসলমানদের জন্য আত্মঘাতী। কিরকম? আমি একটা উদাহরণ দিই। অনেক মুসলমান যারা এই কথাটা বলে, তারা বসে আছে কানাডায়, তাদের ছেলে মেয়ে পরে আমেরিকায়, তারা রেগুলার আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া যাচ্ছে। ওগুলা কোন দেশ? ওগুলা ওই দেশ যেগুলা এক্স্যাক্টলি ঘোষণা করে গত 50 বছর ধরে ইসরায়েলকে সহায়তা করতেছে ফিলিস্তিনের ক্ষতি করার জন্য, সব রকম ক্ষতি করার জন্য, ঘোষণা দিয়ে। আপনি ওই দেশে যাইতেছেন, ওই দেশে আপনি ট্যাক্স পে করতেছেন, সেই সময় আপনার কাছে ব্যাপারটা খুব একটা সমস্যা মনে হচ্ছে না। কিন্তু আপনার কাছে মনে হচ্ছে আপনি যখন একটা আরব দেশে যাচ্ছেন হজ অথবা উমরা করতে, যেটা আল্লাহর নির্দেশ, তখন আপনি বিরাট ক্ষতি করে ফেলতেছেন। আপনি আমাকে আরবদের একটা স্পষ্ট স্টেটমেন্ট দেন, কোনো ভ্যানচ্যান না, স্পষ্ট স্টেটমেন্ট, যে স্টেটমেন্ট প্রমাণ করে যে তারা ফিলিস্তিনের বিপক্ষে। আপনি পাবেন না, স্পেশালি গত 5-10 বছরে পাবেন না। আরবরা অফিসিয়াল স্টেটমেন্ট অনুযায়ী সবসময় তারা ফিলিস্তিনের পক্ষে সাপোর্ট করার চেষ্টা করছে। হ্যাঁ, ফিলিস্তিনের যে অবস্থা, সেটা মুসলমানদের একটা সামষ্টিক ব্যর্থতা, শুধুমাত্র আরব মুসলমানদের ব্যর্থতা না। এবং পৃথিবীতে মেজরিটি মুসলমান আরব না, পৃথিবীর মেজরিটি মুসলমান আরব না। পৃথিবীতে যদি 100 জন মুসলমান থাকে, আরবদের সংখ্যা 20%-এরও কম। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলা, সৌদি আরবের যে ইকোনমি, এটা কি পুরোপুরি হজ উমরা নির্ভর ইকোনমি? না, এটা হজ উমরা নির্ভর ইকোনমি না। সৌদি আরবের আমরা পুরো যদি জিডিপি যদি আমরা খেয়াল করি, আমরা দেখব যে হজ এবং উমরা তাদের জিডিপিতে পজিটিভলি কন্ট্রিবিউট করে লেস দেন 20%, কিছু কিছু হিসাবে লেস দেন 10%। আমাদের যে ধারণা যে পুরা সৌদি আরব অথবা আরব বিশ্ব চলতেছে আমাদের হজ উমরার টাকায়, এটা একটা অতিরঞ্জিত চিন্তা, এটা কমপ্লিট একটা অতিরঞ্জিত চিন্তা। তাদের একটা বিশাল টাকার অংশ প্রথমে তেল, তারপরে এখন তারা অনেক কিছুতে গেছে। যদি আমরা তর্কের খাতিরে মেনেই নেই যে আরবদের সব টাকা হচ্ছে হজ উমরার টাকা, তাহলে কাতার কেমনে এত বড় লোক হইলো? তাহলে ইউএই কেমনে এত বড় লোক হইলো? সো তাদের সব টাকাকে আমরা যে মনে করি আমাদের হজ উমরার টাকা, এটা আসলে ফ্যাকচুয়ালি ইনকারেক্ট।
এই হজ ওমরার টাকাটাকে তারা যে ওইদিকে দেয়, এই কথাটা বলাটা একটা ডিসসার্ভিস। কোন দিকে আমি বলি, দেখেন আরবরা অন্য মুসলমানদের মতোই না ফেরেশতা, না দাজ্জাল, না ফেরাউন, না মুসা, সোজা কথা আলাইহিস সালাম। তারা আমাদের মতোই ভুলে ভরা, ভালো খারাপ মিলায় তাদের মধ্যে ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। ইভেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও যেমন সাহাবীরা ছিলেন, আবার সেখানে কিন্তু আবু লাহাব আর তার বাহিনীও ছিল। সো একইভাবে আমাদেরকে বুঝতে হবে যে আরব মুসলমানদের ব্যাপারে আমাদেরকে প্র্যাকটিক্যাল হইতে হবে, তা আমাদের এক্সপেকটেশনে প্র্যাকটিক্যাল হইতে হবে। আমি যদি একটা এক্সাম্পল দেই, যে আমি যদি বাংলাদেশের ক্ষেত্রে আমি যদি বলি, 1980 থেকে 2020 পর্যন্ত বাংলাদেশে বিশাল সংখ্যক মসজিদ, বাংলাদেশে বিশাল সংখ্যক বন্যা বা দুর্যোগের ক্ষেত্রে আরবদের প্রচুর টাকা ডোনেশন হিসেবে আসছে, ঋণ হিসেবে কিন্তু আসে নাই, যেটার অনেক উচ্চ সুদ, বরং প্রচুর ডোনেশন সৌদি আরব, কাতার, দুবাই থেকে প্রচুর ডোনেশন আসছে বাংলাদেশে, এবং সেটার বেনিফিশিয়ারি কারা? বাংলাদেশিরা। এবং তারা কিন্তু এটা নিঃশর্তে দিচ্ছে। আমাদের প্রচুর মসজিদ মাদ্রাসা তাদের টাকায় করা। আফ্রিকার ক্ষেত্রে এটা সত্যি, পাকিস্তানের ক্ষেত্রে এটা সত্যি, পৃথিবীর অনেক দেশে আরব দেশগুলো প্রচুর পরিমাণে ডোনেট করছে। এবং আরবরা যে পরিমাণ ডোনেট করছে ইসলামের জন্য, আমি যদি তাদের ডোনেশনকে তাদের ব্যক্তি সংখ্যা দিয়ে করি, দেন পৃথিবীতে অন্য কোনো মুসলমানরা এত ডোনেট করে নাই কালেকটিভলি, সেটা ইসলামী এডুকেশনের জন্য, বই পুস্তকের জন্য। সেগুলো আমরা হঠাৎ করে ভুলে যাই। আমরা হঠাৎ করে তাদেরকে একেবারে, ও তুমি ফেরেশতা না, তাহলে তুমি ইবলিস, এরকম একটা চিন্তায় করে ফেলে, যেটা আমাদের জন্য মানে মুসলিম ভাই হিসেবে আমাদের এটা করা উচিত না। আমাদের মুসলিম ইউনিটির দিকে আমাদের ডাকা উচিত। আমাদের খেয়াল রাখা উচিত যে এই যে আমাদের দেশের কথা আমি যদি বলি, আমাদের দেশের যে রেমিটেন্স নির্ভর ইকোনমি বর্তমানে, এই রেমিটেন্সটার গত 40 বছরের সবচেয়ে বেশি প্রোভাইডার কে? আরব দেশগুলা। আরব দেশগুলো থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে। এখন ডেফিনেটলি আমাদের দেশের মানুষ তো কাজ করেই টাকাটা আনে, বাট এট দ্য সেম টাইম এখানে তো বোথ পার্টির একটা উইন উইন সিচুয়েশনের থেকেই তো টাকাটা আসে, বোথ পার্টি বেনিফিটেড। বাট আমাদেরকে তো বুঝতে হবে যে এই দেশগুলোর সাথে আমাদের একটা তো হচ্ছে কি ইসলামিক ভ্রাতৃত্বের জায়গা, এটা হচ্ছে কি আমাদের একটা অন্যরকম সম্পর্ক আছে, আমাদের ইকোনমিক ইম্পর্টেন্স আছে। সো আমরা যে ঠাস করে এদেরকে আমরা খুব মানে কিছু কথা বলে ফেলি, এই কথাগুলা আমাদের বলার ক্ষেত্রে চিন্তা করা উচিত তাদের সাথে আমাদের গত 40-50 বছরের সম্পর্ক কি। আফ্রিকাতে আরবরা যে পরিমাণ ডোনেশন করছে, কোন মুসলিম কান্ট্রি পরিমাণ ডোনেশন করছে? আচ্ছা, পৃথিবীর সবচেয়ে বেশি মুসলমান থাকে ইন্দোনেশিয়াতে, ইন্দোনেশিয়ার পাশে হচ্ছে মালয়েশিয়া। শুধুমাত্র ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া বেল্টে পৃথিবীর অর্ধেকের বেশি মুসলমান থাকে। তাহলে এদের যে ইকোনমি এবং এদের যে আর্মি, তারা কেন ফিলিস্তিনকে সাপোর্ট করে না? এই ব্যাপারে সমালোচনা এত কম কেন? কেন সমস্ত সমালোচনা শুধুমাত্র আরবদেরকে কেন্দ্র করে? সমস্ত সমালোচনা তো আরবদেরকে কেন্দ্র করে হওয়ার কথা না, বা হওয়া উচিত না। সো এই জায়গাটা আমরা আরবদের যখন কোনো ভালো কিছু দেখি, আমার মনে আছে আমার জীবনে যখন আল্লাহ হজ বা ওমরা করার যতটুকু তৌফিক দিয়েছেন, ওদের বিভিন্ন কোম্পানি যেমন আলমারাই অথবা আলবাইক, ওরা যে পরিমাণ ডোনেশন করে এটা চিন্তার বাইরে। এরকম অনেক ক্ষেত্রে আছে যে একজন হাজি যদি গিয়ে বলে আমার কাছে টাকা নাই, তারা খাবারের প্যাকেট দিয়ে দিচ্ছে, এবং তারা মানে হাজার লক্ষের উপরে চলে যায় তাদের ডোনেশন। এবং এটা কিন্তু একটা প্রাইভেট কোম্পানি, তারা জাস্ট হাজিদেরকে ভালোবেসে দিচ্ছে, তাতে এই হাজির সাথে তার সারা জীবন হতে পারে দেখা হবে না। এবং এরকম অনেক চ্যারিটেবল ইনস্টেন্স কিন্তু আমরা হজ ওমরা করতে গেলে আমরা দেখি। তো হঠাৎ করে ঢালাওভাবে বলা আমরা হজ ওমরা না করলে ফিলিস্তিনের সহযোগিতা হবে, আর আমরা হজ ওমরা করার কারণে তাদের ক্ষতি হচ্ছে। বাবা, এখন একটা প্রশ্ন আসে যে আপনি তো হজ ওমরা টাকাটা দান করতে পারতেন। ওইটা হইলো ওই একই ওই কোরবানি, প্রত্যেক কোরবানিতে একটা চুলকানি উঠে কিছু মানুষের, যে আপনি তো কোরবানির গরুটা কোরবানি না করে আপনি তো দান করতে পারতেন। ভাই, আমি তো কোরবানির গরুও দান করতে পারি, মানুষকেও দান করতে পারি, আর কোরবানির গরুর একটা বড় অংশ তো আমরা দানই করি। একইভাবে যে লোকটা হজ ওমরা করতে যাচ্ছে সে দান করবে, হজ ওমরা করার কারণে সে দান করতে পারবে না, এর চিন্তা করাটা তো হাস্যকর। বরং হজ ওমরা করার কারণে তার দান করার মানসিকতা আরো বেশি বাড়তে পারে। একজন মুসলমান হজ ওমরা করতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস যে এক হজ ওমরা থেকে আরেক হজ ওমরার মাধ্যমে তুমি তোমার সমস্ত গুনাহকে তুমি মাফ করতে পারো। ফরজ হজের ব্যাপারে তো প্রশ্নই নাই। কিন্তু মানুষকে হজ ওমরার ব্যাপারে এই যে বিশাল সংখ্যক যে মুসলিমদের ঐক্যের একটা নিদর্শন, এটাই কিন্তু ইসলাম বিদ্বেষীদের জ্বালা। তুমি একটা জিনিস খেয়াল করবা, প্রতি রমাদানে ইসরায়েলিরা তাদের বর্বরতা বাড়ায় দেয়, অন্তত তাই আমরা দেখতেছি গত 10 বছর প্রতি রমাদানে। কেন? কারণ প্রতি রমাদানে মুসলমানদের ইমানি শক্তি বেড়ে যায়, এটা তারা সহ্য করতে পারে না। মুসলমানদের পুরা বিশ্বে ইমানি শক্তির একটা অসাধারণ নিদর্শন হচ্ছে হজ আর ওমরা, এটাও তারা দেখতে পারে না। তাইলে প্রশ্ন আসলো যে আমরা যদি হজ ওমরা বন্ধ করি, তাহলে আমরা কি আসলে ইসলাম বিদ্বেষীরা যা চায় তাই কি আমরা করতেছি না? কারণ ইসলাম বিদ্বেষীরা তাদের সমস্ত টাকা খরচ করেও 1 বছর একটা হজ তৈরি করতে পারবে না। খ্রিস্টানদের পক্ষে একটা হজের মতো একটা গ্যাদারিং করা সম্ভব না, জিউদের পক্ষে তো সম্ভবই না, যেটা মুসলমানরা প্রতি বছর করে। তা এই যে মিলন মেলা, এই মিলন মেলাকে কেন আমরা একটা অন্য চোখে দেখবো, যে চোখে দেখার মধ্যে আমাদের মধ্যে কোনো বরকত নাই?
একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট, আপনারা যারা এফেক্টিভলি টাকা কিভাবে আয় করব, ব্যয় করব, বিনিয়োগ করব, সেভ করব এই বিষয়ে জানতে চান, সেই ব্যাপারে আপনাদের জন্য এফিশিয়েন্ট মানি ম্যানেজমেন্টের এই কোর্সে আমরা নিয়ে এসেছি। এনরোল করার জন্য লিঙ্কে ক্লিক করুন। সবই বুঝলাম। একজন মুসলিম শাসক হিসেবে যখন তিনি ভ্রমণে যাচ্ছেন ট্রাম্পের দেশে, আমেরিকাতে যাচ্ছেন, তখন আবার সে বড় বড় গিফট দিচ্ছে, তো এটা তো আমরা সাধারণ মুসলমান হিসেবে আমরা একটু ব্যথিত হই যে আমাদের মুসলিম শাসক, যার কাছ থেকে আমরা আরো এক্সপেক্ট করি প্রোঅ্যাক্টিভ রেসপন্স, যারা সহযোগিতা করবে ফিলিস্তিনের এই বিষয়টাকে আরো ভালোভাবে ম্যানেজ করতে, তাদের সাথে নেগোশিয়েট করতে, কিন্তু আমরা তো বাস্তবে যেটা দেখি, চোখের সামনে যেটা আসছে, সেটা তো আমাদের যে এক্সপেকটেশন, যে আশা, এটার পুরোপুরি বিপরীত। সেক্ষেত্রে আপনি কি বলবেন? আমি যেটা মনে করি সেটা পুরোপুরি বিপরীত। এই কথাটা বলার ক্ষেত্রে আমাদের কিছু আমাদের আবার রিথিঙ্ক করা উচিত। কোনো সন্দেহ নেই, আমি আবারও বলি, মুসলিমদের কালেকটিভ ফেইলিয়ার যে আমরা ফিলিস্তিনিদেরকে যথেষ্ট সাপোর্ট করতে পারতেছি না, এক। দুই নম্বর হচ্ছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে যদি আরবরা এবং সমস্ত মুসলমানরা আরো বেশি হেল্প করত, আরো বেশি দৃঢ় হইতো, সেটা আমাদের জন্য, মুসলমানদের জন্য আরো বেশি প্রশান্তির হইতো, কোনো সন্দেহ নাই। এটা বলার পরে আমি একটা পিকচারকে মানুষকে বুঝাইতে চাই। আমরা সিরিয়ার দিকে তাকাই, একটা মিনিট আমরা একটু ফিলিস্তিন থেকে সিরিয়ার দিকে তাকাই। সিরিয়ায় 2010 পরবর্তী সময়ে কি হইল? মানুষ সিরিয়ার ব্যাপারে আশা ছেড়ে দিছে। সিরিয়ার মুসলমানরাও কিন্তু প্যালেস্টাইনের মতো, ফিলিস্তিনের মানুষের মুসলমানদের মতো মুসলমান, তাদেরও কিন্তু বিভিন্ন সময় স্টারভেশনের মতো সিচুয়েশন গেছে 2015, 2018-তে। এবং আমরা কিন্তু একসময় সিরিয়ার মানুষের জন্য অনেক কান্নাকাটি করছি, দোয়া করছি, যেটা আমাদের করা উচিত ছিল, আমরা করছি। কিন্তু সিরিয়ার কোনো সুরাহাই আমরা করতে পারতেছিলাম না। কেন? কারণ সিরিয়াতে একাধারে ওইখানে রাশিয়ান বেজ আছে, ওইখানে আমেরিকার হাত ছিল, ওইখানে বাশার আল আসাদের মতো একটা জঘন্য লোক ছিল যে আলাওয়াইত, এবং তাকে অনেক শিয়ারাও তাকে মুসলমান মতো রাজি না। সে তার নিজের দেশের মুসলমানদের উপরে বর্বরচিত হামলা করতেছে, তার মধ্যে আবার একটা জঙ্গি সংগঠনের ওইখানে উত্থান হয়েছে। সবকিছু মিলে আমাদের কাছে মনে ছিল, তার মধ্যে টার্কি এসে জয়েন করছে, তার মধ্যে ইরান এসে জয়েন করছে, তার মধ্যে ইসরায়েলের প্রক্সি কাজ করতেছে। আমাদের কাছে মনে হচ্ছিল যে সিরিয়ান মুসলমানরা তো শেষ, ওইখান থেকে তো সিরিয়া কখনো বের হইতে পারবে না। ফাস্ট ফরওয়ার্ড 2024, 2025, আজকে যদি আমরা সিরিয়ার দিকে তাকাই, আমরা কি দেখি? 1978-এ সিরিয়াতে যে ইকোনমিক স্যাংশন দেওয়া হয়েছিল, সেই ইকোনমিক স্যাংশন তুলে নেওয়া হইল। I will be ordering the cessation of sanctions against Syria in order to give them a chance at greatness. একজন মুসলিম শাসক, একজন সুন্নি মুসলিম শাসক এখন সিরিয়ার প্রধান, যার সাথে সবচেয়ে ভালো সম্পর্ক কার? টার্কির, সৌদি আরবের এবং কাতারের। তাহলে আমি যখন একটা পত্রিকাতে হঠাৎ করে দেখি যে আরবরা মুসলমানদেরকে শত্রু মনে করে, ফিলিস্তিন বা সিরিয়ার মুসলমানদের শত্রু মনে করে, আমি চিন্তা করি এটা তো ইসলামের শত্রুরা চায় যে মুসলমানদের মধ্যে এত বেশি ঐক্য ভেঙে যাক। ইকোনমিক এবং মিলিটারি মুক্ত সিরিয়া যতটুকু হয়েছে টার্কি এবং আরবদের ডিপ্লোমেসির কারণে। এটা হচ্ছে সত্য কথা। এই সত্যটাকে অনেকে স্বীকার করতে চায় না। ও না, জুলানি তো ইসরায়েল এবং আমেরিকার পাপেট। আচ্ছা, জুলানি যদি ইসরায়েল এবং আমেরিকার পাপেট হয়, তাহলে কেন তার সাথে ইসরায়েলের সম্পর্ক এত খারাপ? কেন তার সাথে টার্কির সম্পর্ক এত ভালো? টার্কিশ ইন্টেলিজেন্স কি ঘাস খায়? কেন তার সাথে সৌদি আরব এবং কাতারের সম্পর্ক এত ভালো? সৌদি আরব আর কাতারের ইন্টেলিজেন্স কি ঘাস খায়? না। এই যে স্যাংশনটা লিফট হইলো, এই যে আমরা জাস্ট গত 3 সপ্তাহ আগে এইবার যে ট্রিপের কথা তুমি বলতেছো, সেই ট্রিপে সিরিয়াকে যে ইকোনমিক স্যাংশন থেকে মুক্ত করলো, এটার ইতিহাসে যদি আমরা তাকাই, 1979-এ এই যে ইকোনমিক স্যাংশনটা সিরিয়ার উপরে দেওয়া হয়েছিল, এটা কে দিছিল? আমেরিকা দিছিল। কার বুদ্ধিতে দিছিল? ইসরায়েলের বুদ্ধিতে দিছিল। কেন? যেন সিরিয়ার ইকোনমি কলাপস করে, এবং কলাপস করছে। কিন্তু যখন ট্রাম্প সিরিয়াকে ইকোনমিক স্যাংশন থেকে মুক্ত করলো, যেটা একটা খুবই সিগনিফিকেন্ট জিনিস, যেটা মুসলমানরা আনফর্চুনেটলি কেউ জানে না, কেউ সেলিব্রেট করে না, বাট এটা মুসলমানদের জন্য অনেক বড় একটা সুসংবাদ যে ফিলিস্তিনের জাস্ট পাশে সিরিয়ার মতো একটা বিশাল দেশ, এটা আসলে ইকোনমিক স্যাংশন থেকে মুক্ত হয়েছে। যখন সেই ইকোনমিক স্যাংশন থেকে মুক্ত হয়েছে, সেখানে ইনভেস্ট করতেছে সৌদি আরব, সেখানে ইনভেস্ট করবে কাতার, সেখানে ইনভেস্ট করবে অন্যান্য দেশের কান্ট্রিগুলো, যেটা আগে ইনভেস্ট করতে পারতো না। এবং এটা পুরোপুরি কোঅর্ডিনেট করতেছে টার্কির সাথে। এটা মুসলমানদের অনেক বড় একটা বিজয়। এখন কেউ বলতে পারে যে ভাই, সিরিয়ার তো সমস্ত মিলিটারি বেজ ধ্বংস করে দেওয়া হয়েছে, বাট সেটা তো মুসলমানরা ধ্বংস করে নাই, সেটা ধ্বংস করছে আমেরিকা এবং ইসরায়েল। কারণ তারা কখনো চায় নাই যে সিরিয়া বাশার আল আসাদ থেকে মুক্ত হোক। তারা জানতো যে বাশার আল আসাদ প্রকৃত অর্থে আমেরিকা এবং ইসরায়েলের যে স্বার্থ, সেই স্বার্থকেই দেখবে। বাশার আল আসাদ ছিল সিসির মতো পাপেট, সে বড় বড় কথা বলবে, কিন্তু কোনোদিনও সে ইসরায়েল বা আমেরিকার জন্য একটা ঝুঁকি না। তাদের জন্য ঝুঁকি হচ্ছে জোলানি, কারণ জোলানি কোঅর্ডিনেট করতেছে কার সাথে? জোলানি কোঅর্ডিনেট করতেছে টার্কির সাথে, সৌদি আরবের সাথে এবং কাতারের সাথে। ট্রাম্প নিজে বলছে যে সিরিয়ার এই স্যাংশন মুক্ত হওয়ার পিছনে ভূমিকা রাখছে টার্কি
সৌদি আরব এবং কাতার। আমরা যদি আরো একটু খেয়াল করি যে আমরা যে বলি যে আরবরা তো মুসলমানদের জন্য কোনো কিছু করতেছে না, বা এই যে ট্রিপে এত গিফট দিল বা ইত্যাদি ইত্যাদি করলো, তাতে কি লাভ হইলো বা কেন দিল, আমাদেরকে মনে রাখতে হবে সৌদি আরবের, আমি একটু পরে সৌদি আরবের সিচুয়েশনটা একটু পরে বলতে, বাট আমি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলি। ইরানের সাথে এখন পর্যন্ত যুদ্ধ হয় নাই কেন? এটার উত্তর ট্রাম্প কি দিছে? ট্রাম্প এটার উত্তর দিছে কাতারের ডিপ্লোমেসি, সৌদি আরবের ডিপ্লোমেসি এবং টার্কির ডিপ্লোমেসি। তাদের জন্য ইরানের সাথে যুদ্ধ হয় নাই। আচ্ছা, ইরানের সাথে যুদ্ধটা চাচ্ছিল কে? ইসরায়েল। ইরানের সাথে যে যুদ্ধে যাচ্ছে না আমেরিকা, এই জন্য রাগ করছে কে? ইসরায়েল। ট্রাম্প যে মিডল ইস্ট ভিজিট করলো, এই ভিজিটে যে সে ইসরায়েলকে ভিজিট না করে সরাসরি প্যালেস্টিনিদের সাথে কথা বলতেছে, ইরানের সাথে সরাসরি মিটিং করতেছে ইসরায়েলকে সাইডলাইন করে, তাতে রাগ করছে কে? ইসরায়েল। তাতে বেনিফিটেড হয়েছে কারা? মুসলমানরা। এটা তো সত্য কথা, কিন্তু আমরা মুসলমানরা এত বেশি অনেক সময় ঘৃণায় অন্তর পরিপূর্ণ হয়ে গেছে যে আমরা কোনো কিছু দেখি না। আপনি খেয়াল করবেন গত 3 সপ্তাহে সৌদি আরবের 4 জন বড় স্কলার ঘোষণা করছে শিয়ারা মুসলমান। আপনাদেরকে খেয়াল রাখতে হবে, সৌদি আরবের যে ফতোয়া কাউন্সিল, সেটা ইউজুয়ালি সব সময় তাদের যে পলিটিক্যাল অ্যালাইনমেন্ট, তার সাথে তার একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকে। এটা নিয়ে যদিও বিভিন্ন রকম বিতর্ক আছে, বা সেই বিতর্কে আমি যাচ্ছি না, বাট আমি আপাতত যে জিনিসটা আমি বলতে যাচ্ছি সেটা হলো আরবদের, পার্টিকুলারলি সৌদি আরবের ক্ষেত্রে সৌদি আরবের 4 জন বড় স্কলার গত 1 মাসের মধ্যে ঘোষণা করছে যে শিয়ারা মুসলমান সাধারণভাবে, এবং কিছু কিছু শিয়া সেক্ট মুসলমান না। এইটা এই সময় কেন ইম্পর্টেন্ট? কারণ আপনি খেয়াল করেন সৌদি আরব, কাতার, সিরিয়া এবং ইরান, এরা সবাই চাচ্ছে ঐক্যবদ্ধ হইতে। এটা কি মুসলমানদের চাওয়ার কথা না? কারণ তাদের ঐক্যবদ্ধের, আজকে যদি তারা ঐক্যবদ্ধ হইতে পারে, আমরা অবশ্যই আশা করতে পারি তারা আরো বেশি ফিলিস্তিনের পক্ষে জোরদার হইতে পারবে। কারণ সিরিয়াকে ইকোনমিক স্যাংশন দিছিল কেন? ইজিপ্টের ইকোনমিকে এত নিচে নামানো হয়েছে কেন? যেন ফিলিস্তিনের আশেপাশে যে মুসলিম মেজরিটি কান্ট্রি, সেগুলোর যেন ঠ্যাং ভেঙে দেওয়া হয়। তাহলে আজকে এই যে মুসলমানদের উত্থানের যে সুযোগ সৃষ্টি হয়েছে, যদি ইরানের সাথে যুদ্ধ হইতো, ইরান আর একটা ইরাক হইতে পারত। যদি সিরিয়াকে ইকোনমিক স্যাংশন আপলিফট করা না হইতো, সিরিয়ার মিলিটারি বেস কোনোদিন দাঁড়াইতো না। আজকে সিরিয়ার মিলিটারি বেস আস্তে আস্তে দাঁড়াবে। অর্থাৎ আমরা কি দেখতেছি যে কাতার, সৌদি আরব এবং টার্কির যে ডিপ্লোমেসি, সেই ডিপ্লোমেসিতে তারা পার্টিকুলারলি আরবের যে তাদের ভিশনটা কি মিডল ইস্টের ব্যাপারে, এটা কিন্তু বারবার তারা ঘোষণা করছে। যে স্পষ্ট ঘোষণাটা হচ্ছে গিয়ে, আমরা মিডল ইস্টকে নতুন সমৃদ্ধ ইউরোপ বানাইতে চাই। যে পুরানো ইউরোপের ইকোনমি শেষ, আমরা এটাকে মানে ইকোনমিক্যালি এবং মিলিটারিলি ইউরোপের মতো স্ট্রং করতে চাই। أنا أعتقد أن أوروبا الجديدة هي شرق الأوسط. তো সেটাই কি মুসলমানদের জন্য ভালো না? এখন এখানে একটা কিছু জিনিস আছে আমি জানি না, আমি স্পষ্ট করতে চাই, কিছু জিনিস আমি জানি না, কিন্তু এই জিনিসটার ইতিবাচক এবং নেতিবাচক দিকটা আমি জানাচ্ছি। শ্রোতা তারা ডিসিশন নেবে এটা কি ইতিবাচক না নেতিবাচক। আমি বলি ইতিবাচকটা কি আর নেতিবাচকটা কি। এখানে ইতিবাচক, আগে বলি নেতিবাচকটা কি। নেতিবাচক হইল সৌদি আরব, কাতার অথবা এই বিভিন্ন দেশগুলা এতগুলা টাকা দিছে, টাকা নষ্ট করছে, লোভ লালসার জন্য টাকা দিছে, ঠিক আছে, আমেরিকা থেকে জিনিস সেই জিনিস কিনছে। সো এগুলো আসলে মুসলমানদের জন্য খারাপ। তারা আসলে ফিলিস্তিনিদের কোনো কিছু কেয়ার করে না। কেয়ার করলে তারা ট্রাম্পকে বলতো আপনি আসবেন না, আমরা আপনার সাথে কোনো সম্পর্ক রাখবো না, আগে ফিলিস্তিন মুক্ত হবে, তারপরে আপনি আমাদের দেশে আসবেন। এটা হচ্ছে গিয়ে যে নেতিবাচক। এবং তারা খালি আমেরিকাকে তারা আমেরিকাকে নিঃশর্তভাবে আরব দেশগুলা তেলবাজি করতেছে। কেন তেলবাজি করতেছে? তাদের নিজেদের স্বার্থে। অর্থাৎ আরব দেশগুলা শুধুমাত্র তার স্বার্থ নিয়ে চিন্তা করে, আর কোনো কিছু নিয়ে চিন্তা করে না। এটা হইলো একটা পলিটিক্যাল অ্যানালাইসিস। এটা কি সত্য না মিথ্যা আমি জানি না, বাট আমি জাস্ট আপনাকে এটা বলতেছি যে এটা হচ্ছে একটা ওয়ে অফ এক্সপ্লেনিং, যেটা সত্যি হইতে পারে, সত্যি নাও হইতে পারে, বাট এটা একটা কি বলবো ন্যারেটিভ। বাট এখানে আরেকটা অপটিমিস্টিক ন্যারেটিভ আছে, যে ন্যারেটিভটাকে মুসলমানরা কখনো সামনে আনতে রাজি না। এটা আমি এটা আমার কাছে খুব অদ্ভুত লাগে। এই ইতিবাচক আর নেতিবাচক এর কোন ন্যারেটিভটা সত্যি, এটা কিন্তু ভাই আমি জানি না। কিন্তু আমার প্রশ্নটা হইল, আপনি এখানে ইতিবাচক আর নেতিবাচক দুইটা কি বলবো যে ভার্সন, এই দুইটা ভার্সনকে আপনি কেন সামনে আনতে পারেন না? ইতিবাচকটা কি? ইতিবাচকটা হইল 1 নাম্বার, সৌদি আরব, কাতার এই যে দেশগুলা, এই দেশগুলা ইনভেস্ট করছে আমেরিকাতে। 1 নম্বর হচ্ছে তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ইনভেস্ট করছে, উইচ ইজ আ স্মার্ট মুভ। সৌদি আরবে পার্টিকুলারলি গত 3 বছরে দেখা যায় প্রচুর পরিমাণে আইভি লিগ ইউনিভার্সিটি, যারা অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ডে পড়াশোনা করছে, তাদের একটা বিশাল সংখ্যা সৌদি আরবে আসতেছে। আপনি যদি গত 2 বছরে দেখেন, সৌদি আরবে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হিউজ পরিমাণে আসছে। কিছু কিছু ক্ষেত্রে সিঙ্গাপুর এবং দুবাইতে যে স্টার্ট আপ ফান্ডটা আসতো, সেই ফান্ডটা সৌদি আরবে আসছে। সেটা কি এটা কি একটা ভালো জিনিসটা যে মুসলিম দেশে এরকম ইনভেস্টমেন্ট আসতেছে এবং তারা টেকনোলজিক্যালি এত বেশি ওপেন আপ হচ্ছে? Riyadh is becoming not just a seat of government, but a major business, cultural, and high-tech capital of the entire world. That's a good thing. At the same time, particularly আরব দেশগুলা, এইবারের যে ট্রাম্পের ভিজিট,
প্রত্যেকটা জায়গায় তারা কিন্তু স্পষ্টভাবে প্যালেস্টাইনের কথা বলছে এবং তারা ক্লিয়ার করছে যে তারা আব্রাহাম অ্যাকর্ডে যাবে না যদি না তাদের প্যালেস্টাইনকে মানে প্যালেস্টাইন স্টেটকে রেকগনাইজ করা হয় এবং সিকিউরিটি দেওয়া হয়। এই যে কথাটা যে তারা প্যালেস্টাইন নিয়ে কোনো কথা বল নাই, তারা প্যালেস্টাইন নিয়ে বলছে। তারা যে সিরিয়াকে ইকোনমিক সেকশন থেকে বের করলো, তারা যে ইরানের যুদ্ধটাকে যে এখন পর্যন্ত হয় তারা পজ দিতে পারছে অথবা পার্মানেন্টলি বন্ধ করতে পারছে, এটা কি অনেক বড় ভিক্টরি না মুসলিমদের জন্য কালেকটিভলি? অর্থাৎ এখানে ইতিবাচক এটা হইল যে আমরা বলি যে এই প্যাক সবকিছু নিয়ন্ত্রণ করে। কেমনে নিয়ন্ত্রণ করে? তারা ইনভেস্ট করে, তারা বিরাট বিরাট বিলিয়নিয়ার ট্রিলিয়নিয়ার যারা বড় বড় ইনভেস্টমেন্ট ফার্মগুলোকে নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা তো ইতিবাচক দিক থেকে এভাবেও চিন্তা করতে পারি যে আরব দেশগুলা আসলে হোয়াইট হাউসে ইনভেস্টমেন্ট করার মাধ্যমে তাদের যে প্রভাব, সেই প্রভাবটাকে তারা স্ট্রং করতেছে এবং এই প্রভাবটা স্ট্রং করার একটা পূর্ণ পরিণতি একটা সময় হইতে পারে যে মুসলমানদের মুক্তি এই ইসরায়েলের দাবানল থেকে। আমি এই অপটিমিজম আর পেসিমিজমের মধ্যে, ইতিবাচক আর নেতিবাচকের মধ্যে কোনটা বেশি সত্যি আমি জানি না, কিন্তু আমি ইতিবাচক এবং নেতিবাচক দুইটাকেই সামনে রাখতে চাই। আমি কেন শুধু নেতিবাচক চিন্তা করব? আমি বলি এই প্যাক এত ইনভেস্ট করে আমেরিকাকে নিয়ন্ত্রণ করতেছে, তাইলে যখন আমাদের আরব দেশগুলা ইনভেস্ট করতেছে আমরা কেন বলি টাকা জ্বলে যাচ্ছে? আমরা কেন বলি না তারা আসলে এই প্যাককে বিট করতে পারবে? ইনফ্যাক্ট আমি বলবো যে এইখানে এইবারের ট্রিপে ইন আ সেন্স তারা এই প্যাককে বিট করতে পারছে এই সেন্সে যে এই প্যাক ডেফিনেটলি চাইছিল ট্রাম্প আগে ইসরায়েল ভিজিট করুক, এই প্যাক চাইছিল ইরানের সাথে যুদ্ধ, এই প্যাকে জায়নিস্টরা ইরানের সাথে যুদ্ধকে অনেক বছর আগে থেকে প্রমোট করতেছে। ইরানের সাথে যুদ্ধ হয় নাই কেন? আবারও বলি, ট্রাম্প বারবার বলছে যে যুদ্ধ হয় নাই সৌদি আরব এবং কাতারের ডিপ্লোমেসির জন্য। তাহলে আপনি কেন এই আরব দেশগুলাকে মুখের ভাষায় বলে দিবেন এরা মুসলমানদের শত্রু, এরা খালি নিজেদেরকে নিয়ে চিন্তা করে? কেন? হ্যাঁ, হইতে পারে তাদের অনেকগুলা কন্ট্রোভার্সিয়াল কি বলবো বিজনেস এক্সপ্যানশন আছে, আই এগ্রি, খুবই কন্ট্রোভার্সিয়াল, বিতর্কিত বা মুসলমানদের জন্য কি বলবো অস্বস্তিকর, আই এগ্রি। বাট যেটা ভালো সেটাকে ভালো বলি, যেটা খারাপ যেটাকে খারাপ বলি, আর যেখানে একটা ইতিবাচক এবং নেতিবাচক দুই দিক থেকে এটাকে ব্যাখ্যা করা যায় সেটার ক্ষেত্রে আমি দুইটা দিককে আমি সামনে আনি, আমি দুইটা ভার্সনকেই রাখি যে হ্যাঁ এটা ইতিবাচক দিকেও যেতে পারে, এটা নেতিবাচক দিকেও যেতে পারে। এটা হয়ে গেছে অনেকটা ওই যে প্রফেসর ইউনুসের চিটাং পোর্ট উন্নত করার মতো। চিটাং পোর্ট উন্নত করতে চাচ্ছে, একমাত্র ভার্সন হচ্ছে চিটাং পোর্ট বিক্রি করে দিছে। আরে ভাই, এখানে তো দুইটা ভার্সন হইতে পারে। একটা ভার্সন হচ্ছে গিয়ে চিটাং পোর্টকে উনি আসলে উন্নত করবে, যেটাতে দেশের ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি হবে। আরেকটা ভার্সন হইতে পারে যে না, এটার মাধ্যমে বিদেশিদের কলোনাইজেশনের একটা সুযোগ তৈরি হবে, ঠিক যেরকম শ্রীলঙ্কার পোর্ট একসময় চায়না নিয়ে গেছে। আপনি ইতিবাচক নেতিবাচক দুইটাকেই রাখেন। একইভাবে আপনি আরবদেরকে যখন আপনি জাজ করতেছেন, ইতিবাচক নেতিবাচক আপনি দুইটাকেই রাখেন। নেতিবাচক দিকটা হচ্ছে যে হ্যাঁ তারা নিজেদেরকে ছাড়া অন্য কিছু, তারা স্বার্থপর, তারা নিজেদেরকে ছাড়া কোনো কিছু চিন্তা করে না এবং তাদের কাছে মুসলমানদের রক্তের কোনো দাম নাই। বাট ইতিবাচকটা হচ্ছে তারাই সত্যিকার অর্থে আমেরিকাকে আস্তে আস্তে এই প্যাক থেকে সরায় নিয়ে আসতেছে এবং আমেরিকাকে বুঝাইতেছে আমি তোমাদেরকে ইনভেস্ট করব, আরো বেশি করব, যদি তুমি আসলে পুরো মিডল ইস্টকে আমাদের নিয়ন্ত্রণে দাও, মুসলমানদেরকে শান্তিতে থাকতে দাও। কোনো কারণ নাই প্র্যাকটিক্যালি যে কারণে আরব দেশগুলা আসলে যুদ্ধ চাবে। এখানে একটা জিনিস না বললেই না, এটা যদিও বললে অনেক মানুষ রেগে যায়, বাট এটা না বললেই না, সেটা হইল দেখেন আরব দেশগুলো, ধরেন আমি কাতারের কথা চিন্তা করি। কাতার এমন একটা জায়গায় আছে, সে তার আশেপাশে কি দেখে? সে দেখে আমাদের যে ন্যারেটিভ ওয়ার, যে গত বছর নেতানিয়াহু আমেরিকায় এসে 3 বার বলছে যে উই আর লুজিং দ্য ন্যারেটিভ ওয়ার, মানে ইসরায়েলের পিয়ারের অবস্থা শেষ। ইসরায়েল আস্তে আস্তে গত 20-30 বছরে আস্তে আস্তে অনেকের সাথে সম্পর্ক নর্মালাইজ করছিল, কিন্তু এখন সারা পৃথিবীর কেউ ইসরায়েলের সাথে নর্মালাইজ করতে চায় না। অর্থাৎ ইসরায়েল ইজ লুজিং দ্য ওয়ার অফ ন্যারেটিভ। সবাই আস্তে আস্তে ইসরায়েলের বিপক্ষে চলে যাচ্ছে, এটা নেতানিয়াহু বলছে। কেন যাচ্ছে? কারণ হচ্ছে কি সবাই টিকটক, ফেসবুক, ইউটিউব যেখানে যে পাচ্ছে সবাই সব কিছু শেয়ার করতেছে এবং সবাই বুঝে ফেলছে যে ইসরায়েল ইজ কমিটিং জেনোসাইড। এইটার ফোর ফ্রন্টে কে আছে? আল জাজিরা। আপনি যদি খেয়াল করেন যে সবচেয়ে অথেন্টিক নিউজ প্যালেস্টাইনের এবং সিরিয়ার আমরা কোত্থেকে পাইছি? আল জাজিরা থেকে পাইছি। আল জাজিরা হওয়ার পরেই তার ফুটস্টেপে টিআরটি নিউজ হয়েছে, তার ফলশ্রুতিতে অন্যরা হয়েছে। কিন্তু আল জাজিরা ওয়াজ দ্য হাব। আল জাজিরা তৈরি করছে কে? কাতার। তাহলে আপনি কেন কাতারকে বলবেন যে মুসলমানদের পক্ষে নাই? আপনার যে মাউথ পিস, আমি বলতেছি না আল জাজিরা পারফেক্ট, বাট আমি এটা বলতেছি আল জাজিরা থেকে বেটার তো কোনো মাউথ পিস মুসলমানদের নাই। এটা তৈরি করছে কে? কাতার। এখন আপনি ধরেন কাতারের জায়গায় আছে এবং আপনি চিন্তা করতেছেন যে কাতার কেন ইসরায়েলের সাথে যুদ্ধ করতে যায় না। আচ্ছা ফাইন, আপনি দেখেন কাতার যেখানে বসে আছে
এক নম্বর হইল কাতার আজকে থেকে 40 বছর আগে যেখানে ছিল সেখান থেকে কাতার আজকে একটা অনেক বড় ইকোনমিক পাওয়ার। সেই তুলনায় কাতার দেখে যে লিবিয়াতে কি হইল, সে দেখলো লিবিয়ার গাদ্দাফিকে কারা মেরে ফেলছে, আমেরিকা এবং ইসরায়েল। কেন মেরে ফেলছে? কারণ সে ইসরায়েলের বিরুদ্ধে যাইতেছিল, সে আপনার এমন একটা কারেন্সি তৈরি করতে চাইছিল গোল্ড বেজ, যেটা থেকে সে ডলার থেকে বের হয়ে যাবে। সাথে সাথে সবাই জানে যে তাকে বেসিক্যালি হত্যা, ইভেন আমেরিকান মিডিয়া কয়েকজন যারা ওই সময় ছিল তারা পরবর্তীতে পডকাস্টে স্পষ্টভাবে বলছে যে আমি মানে মানে সে প্রমাণ হিসেবে বলছে যে গাদ্দাফিকে আমরা রিমুভ করে দিছি, অর্থাৎ গাদ্দাফিকে আমরা আসলে আল্লাহর কাছে পাঠাই দিছি। এবং তারপরে অনেক অনেক কথা বলে গাদ্দাফি, বাট আসল কথা হচ্ছে গাদ্দাফির সময় লিবিয়ার মানুষ অনেক ভালো ছিল। এখন লিবিয়া শেষ। এটা কাতার বসে বসে দেখতেছে। এটা কে করছে? আমেরিকা এবং ইসরায়েল করছে। এটা কাতার বসে বসে দেখতেছে। আচ্ছা, কাতার আরো কি দেখতেছে? ইজিপ্টে ভোট হইল, ডেমোক্রেসি হইল, কে জিতলো? মুরসি জিতলো। মুরসি জিতার পরে মুরসি যখনই আমেরিকার বিরুদ্ধে কথা বললো, যখনই সে প্যালেস্টাইনের পক্ষে কথা বললো, যখনই সে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলা স্টার্ট করলো, মুরসি জেলখানায় চলে গেল। এবং সিসি আসলো, যে পাপেট। কার পাপেট? ইসরায়েল এবং আমেরিকার পাপেট। এবং ইজিপ্টের ইকোনমি শেষ হয়ে গেল। আচ্ছা, সে আরো দেখলো কাতার যে ইমরান খান পাকিস্তানে যখনই সে বড় গলায় বলল যে আমাদেরকে দাসের মতো আপনারা ট্রিট করবেন না, আমেরিকাকে বলতেছে আমরা দাস না, আমরা একটা স্বাধীন দেশ, তারপরে 3 মাসের মধ্যে ইমরান খানের পরিণতি হলো জেলখানা। এই সবগুলা জিনিস যখন কাতার দেখলো, তখন কাতারের কাছে মনে হইতেই পারে যে না, আমরা মিলিটারি অ্যাগ্রেশনে যাইতে পারবো না। রাদার উই গো ফর মিডিয়া, উই গো ফর ন্যারেটিভ, উই গো ফর পিআর, উই গো ফর ডিপ্লোমেসি। ওয়াই? বিকজ আমার থেকে তাদের মিলিটারি 100 গুণ বড়, আমেরিকার ইকোনমি মিলিটারি, এবং তাদের ইকোনমি আমার থেকে 30 গুণ বড়। আমরা যে বলি যে আরবদের কাছে পৃথিবীর সমস্ত টাকা, এটা তো সত্যি না। আরবদের কাছে পৃথিবীর সমস্ত টাকা না, এটা কোনো দিক থেকে ফ্যাকচুয়ালি কারেক্ট না। আরবদের কালেকটিভ ইকোনমি আমরা যদি সবগুলো যোগ করি তাহলে হবে 6 ট্রিলিয়ন, আর 6 ট্রিলিয়নেরও কম, আর আমেরিকার হচ্ছে গিয়ে 28 ট্রিলিয়ন। সো এটা তো মানে এটা বললে হবে না। তো তখন কাতার চিন্তা করতেই পারে যে ভাই আসলে যুদ্ধ তো সলিউশন না, আমাদেরকে এখানে নেগোশিয়েট করতে হবে, ডোনেট করতে হবে, আমাদেরকে এখানে ডিপ্লোমেসি করতে হবে। সেখান থেকে সে মনে করছে আমি $400 বিলিয়ন যদি একটা প্লেন দেই, তাহলে যদি সে ইরানের সাথে যুদ্ধ বন্ধ করে, তাহলে যদি সে সিরিয়াকে মুক্ত করে, তাতে যদি সে নেতানিয়াহুকে চাপ দেয় তো ভালো। নেতানিয়াহুর সাথে আমেরিকার সম্পর্ক এত খারাপ করছে কে? আরবরা করছে, অন্য কেউ করে নাই। আরবদের ডিপ্লোমেসির কারণে সম্পর্কটা এত খারাপ হয়েছে। এই যে ট্রাম্প সরাসরি হামাসের সাথে কথা বললো, সরাসরি ইরানের সাথে কথা বললো, কার ডিপ্লোমেসির জন্য? কাতারের ডিপ্লোমেসির জন্য। সো আমাদের মুসলমানদের এই বিষয়গুলোতে আমাদের মধ্যে অনেক পরিমাণে হস্টিলিটি কাজ করে, ঘৃণা কাজ করে। বাট মুসলিম ভাইয়ের প্রতি ঘৃণা কাজ করা উচিত না। আপনি তার ভুলটাকে দেখান। অনেক কিছু আরবরা করছে, আরব দেশে অনেক কিছু হয়েছে, অনেক কিছু হয় যেটা আমাদের সমালোচনা করা উচিত। আমি সমালোচনায় আসি, বাট তাদেরকে ঘৃণা করা, তাদেরকে এমনভাবে কথা বলা যে তারা মুসলমানই না, তারা মুসলমানদের শত্রু, এই জিনিসগুলো মুসলমানদের করা উচিত না। আমি মনে করি না সেটা ভালো। আমি বিশ্বাস করি আরবদের মধ্যে অনেক মুসলমান আছে যারা আমাদের অনেক মুসলমানের থেকে অনেক বেটার, অনেক দিক থেকে অনেক জ্ঞানী, অনেক দিক থেকে অনেক বড় উলামারাও তাদের ওইখানে আছে। অনেক ক্ষেত্রে আমরা কাবার ইমাম অথবা মদিনার ইমামদেরকে নিয়ে খারাপ কথা বলি, এটা আমি মনে করি এটা বলা উচিত না। এটার মধ্যে মুসলমানদের মধ্যে কোনো কল্যাণ নাই। আমরা যখন বাংলাদেশিরা যখন রোহিঙ্গাদের উপরে গণহত্যা হইতে দেখলাম, তখন আমরা যুদ্ধ করতে গেছি মায়ানমারের সাথে? না, আমরা বলছি না, আমাদের ডিপ্লোম্যাটিক সলিউশনে যাইতে হবে। কিন্তু আমরা আশা করি কাতারকে যুদ্ধ করতে হবে আমেরিকার বিরুদ্ধে, যেখানে আমেরিকা হচ্ছে গিয়ে মিয়ানমারের থেকে অন্তত 200 গুণ বেশি শক্তিশালী। তো ভাই আপনি তো যুদ্ধ করতে চান নাই, এখন আপনি বলতে পারেন আচ্ছা ঠিক আছে যুদ্ধ না করুক, অ্যাটলিস্ট আমেরিকার সাথে সম্পর্কটা ছেদ করুক। তো যদি আমি আমেরিকার সাথে সম্পর্ক ছেদ করি, তারপর যদি আমেরিকা আরো বেশি ইসরায়েলকে কোলে নিয়ে বসে থাকে, এবং যদি পুরো মিডল ইস্টের ট্যুরের মধ্যে আমেরিকা শুধু ইসরায়েলকেই ট্যুর করে আর অন্য কোনো দেশে না যায়, তাতে কি মুসলমানদের মধ্যে কল্যাণ? তাতে তো সে আরো বেশি ইকোনমিক স্যাংশন বাড়াবে, তাতে তো সে আরো বিভিন্ন দেশে ইকোনমিক স্যাংশন দিবে। মুসলমানরা কি সেই ইকোনমিক স্যাংশন নেওয়ার জন্য প্রস্তুত না? সো সেইখানকার মুসলমান বা আরবরা হয়তো চিন্তা করছে যে আমরা ডিপ্লোম্যাটিক সলিউশনে আমাদেরকে যাইতে হবে এবং সেটা আমাদের জন্য ভালো। এখন এই যে মন্দের ভালো সিচুয়েশন, এই সিচুয়েশনটা কি পারফেক্ট না? এটা আমরা চাই নাই। আমরা এটা বিশ্বাস করি যে মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হইতে পারতো, তাহলে আমরা আরো অনেক ভালো সলিউশনের দিকে যাইতে পারতাম। দ্যাট ইজ ট্রু, বাট টু সে দ্যাট আরবরা মুসলমানদের শত্রু, অথবা আরবরা মুসলমানদের ভালো চায় না, অথবা আরবরা মুসলমানদের জন্য ভালো কিছু করে নাই বা করতেছে না, দিস ইজ কমপ্লিটলি রং, ইনঅ্যাকুরেট। প্রত্যেকটা স্টেশনে ট্রাম্পকে বলা হয়েছে এইবারের ট্যুরে যে আপনি প্যালেস্টাইনকে মুক্ত করেন। এই যে এখন গাজাতে যতটুকু আপনার ট্রাক ঢুকতেছে, ট্রাক ঢুকতেছে আরবদের জন্য।
আপনার ন্যারেটিভ ওয়ারে আমরা জিততেছি প্রথমত হচ্ছে গিয়ে যে আপনার আল জাজিরার জন্য, টিআরটির জন্য, যেগুলো হচ্ছে টার্কিশ মিডিয়া, যেগুলো হচ্ছে গিয়ে আপনার কাতারের মিডিয়া। তারপর থেকে সেটা অন্যান্য জায়গায় সার্কুলেটেড হয়েছে। আপনি যদি দেখেন যে সবচেয়ে বেশি সাংবাদিক কোন টিভি চ্যানেলে কাজ করতো যারা ফিলিস্তিনে মারা গেছে, আপনি বেশিরভাগই দেখবেন হচ্ছে গিয়ে টার্কি আর হচ্ছে কাতারের ওই টিভি চ্যানেলগুলোতে তারা কাজ করতো। সো ইটস ভেরি ইজি টু হেট, ইটস ভেরি ইজি টু সে ওরা কিছু করতেছে না, ওরা মুনাফিক, ওরা খারাপ, ওরা গাদ্দার। কিন্তু দিনের শেষে আমাদেরকে বুঝতে হবে আমরাও যেমন মুসলমান হিসেবে পারফেক্ট না, তারাও পারফেক্ট না। আমরা তাদেরকে সমালোচনা করতে পারি, বাট দিনের শেষে মুসলিম ইউনিটি ধরে রাখা এবং মুসলিম ইউনিটিতে ইতিবাচক চিন্তাকে সামনে আনা এবং জিনিসগুলোকে একটু গভীরভাবে চিন্তা করা, এই চিন্তা করাটা খুবই দরকার। একটা গল্প দিয়ে শেষ করি। সো এক লোক দেখে যে একটা নদী থেকে ভেসে ভেসে কোথা থেকে যেন বাচ্চাদের লাশ আসতেছে, মৃতদেহ আসতেছে। তো সে খুব তাড়াতাড়ি চলে গেছে যে বাচ্চাদের মৃতদেহ আমি একটু সরাবো, বাচ্চারা মৃত লাশ আসতেছে, লাশগুলাকে আমি অ্যাটলিস্ট ডাঙায় তুলি, তীরে নিয়ে আসি। সে খুব ব্যস্ত হয়ে গেছে, ভালো কথা। তখন আরেকজন লোক এসে দেখতেছে একই অবস্থা, সেই লোকও জয়েন করছে যে ভাই এতগুলা শিশু মারা যেতেছে, আমি ওদেরকে নিয়ে ডাঙায় তুলি, কোথা থেকে মৃত লাশ আসতেছে, আমি ডাঙায় তুলি। তখন আরেক 3 নাম্বার লোক আসছে। 3 নাম্বার লোককে 2জন লোক দেখছে, এই ভাই আপনি আসেন, তাড়াতাড়ি আসেন, এতগুলা লাশ আসতেছে, এগুলো আমরা ডাঙায় তুলবো, তাড়াতাড়ি আসেন না কেন? তো ওই লোক অন্যদিকে হাঁটা শুরু করছে। তখন এই 2 ভদ্রলোক গালাগালি শুরু করছে, কি ভাই আপনি তো অমানবিক, আপনি এত খারাপ, এখানে শিশুদের লাশ, এদেরকে আপনি হেল্প না করে আপনি কই যান, আপনার তো কোনো মানবতা নাই। তখন ওই 3 নাম্বার লোকটা বলতেছে যে আরে আমি তো যাইতেছি ওই জায়গাটায় যাইতে যেইখান থেকে শিশুদের লাশটা আসতেছে, ওই জায়গাটায় আমি গিয়ে দেখতে দিতেছি, ওইখানে গিয়ে আমি সমস্যাটা সমাধান করব, যেন ওইখান থেকে আসলে শিশুদের লাশ না আসে, কে আসলে শিশুদেরকে হত্যা করতেছে। এই 2টা লোকের কাছে মনে হচ্ছে এই 3 নাম্বার লোকটা আসলে মুনাফিক, কিন্তু এই 3 নাম্বার লোকটাও কিন্তু একটা হেল্প করতেছে। আমি পার্টিকুলারলি কাতারের ক্ষেত্রে আমি জিনিসটা বলতে চাই, কাতার ডিপ্লোমেসিতে অনেকভাবে হেল্প করার চেষ্টা করছে, বিইং আ স্মল কান্ট্রি, যাদের ইকোনমি অনেক স্মল। হ্যাঁ, তাদের কিছু হয়তো $multi-billion থাকতে পারে, বিলিয়নিয়ার থাকতে পারে, বাট অ্যাকচুয়ালি তাদের ইকোনমি খুবই স্মল। বাট তারা অ্যাকচুয়ালি চেষ্টা করতেছে, কিন্তু তাদের চেষ্টাটাকে আমরা শুধুমাত্র মুনাফিকই মনে করি। সে যদি ট্রাম্পকে প্লেন দিয়া গিফট করে যদি সে তাদের ইসরায়েলের ব্যাপারে সাপোর্ট কমাইতে পারে, এটা কি একটা ভালো জিনিস না? আমি তো মনে করি এটা একটা ভালো জিনিস। আমি জানি না তারা কি উদ্দেশ্যে দিছে, আমি জানি না টেবিলের নিচে কোনো ডিল হয়েছে কিনা, আমি জানি না আমি আরবদের কাউকে আমি চিনি না ব্যক্তিগতভাবে, বাট আমার কথা হচ্ছে যে আমি ইতিবাচক এবং নেতিবাচক 2টা অ্যাপ্রোচকে আমি সামনে রাখতে চাই, এবং আমি মনে করি মুসলমানদের 2টা অ্যাপ্রোচই রাখা উচিত। কি হবে ঘৃণা করে, কি লাভ? আপনি আরো হতাশ হবেন। রাদার আপনি চিন্তা করেন যে এই যে সমস্ত মসজিদে ইতিকাফকারী বাড়তেছে, হজ ওমরাকারী বাড়তেছে, জাকাত বাড়তেছে, ডোনেশন বাড়তেছে, সেটা তো মুসলমানদের জন্য ভালো।